বন্ধুরা সবাই কেমন আছো? বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলবো। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে। না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে, আমি বাধা দেব না। আমার দেখাশোনার জন্য গ্রাম থেকে আমার মায়ের চাচাতো বোন শিরিন খালাকে নিয়ে আসা হয়েছে। অনেক অনুরোধ করে, কারণ শিরিন খালার বিশাল সংসার, গ্রামের বাড়ি করিমগঞ্জে। শিরিন খালার স্বামী নেই, তিনি প্রায় 10 বছর হলো মারা গিয়েছেন। আসলে আমার মায়ের তরফেও কোনো আপন বোন নেই, বিধায় আমার মায়ের গ্রামের কাজিনদের সাথে বেশ যোগাযোগ রাখে। বছরে 2 ঈদে তো কিশোরগঞ্জ যাওয়া হয়, আর সেই সাথে ক্ষেতের বিশাল কৃষিকাজ এর দেখভাল করার জন্য বাবা যখন দাদার বাড়িতে যেতেন, মাঝে মাঝে মা তখন বাবার সাথে যেত। তখন তারা ইচ্ছামতো আমাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ তৈরি করতেন। তখন অবশ্য আমাদের ঢাকার বাসায় কাজের মেয়ে ছিল, কিন্তু গত 2 মাস হলো আমাদের মেয়েটাকে তার বাবা মা আমাদের জেলা শহর কিশোরগঞ্জে নিয়ে গিয়েছে বিয়ের জন্য, এবং বিয়ে হয়ে গেছে। যতটুকু জানা গেছে মেয়েটি স্বামী সহ গার্মেন্টস এ কাজ করছে। ঢাকাতেই কোথায়? বাবা মাকে এয়ারপোর্টে আমি নিজে আমাদের টয়োটা প্রিমিও ড্রাইভ করে নিয়ে গিয়েছিলাম। অনেকটা ভালো লাগবে ঢাকা শহর, এই কারণে মা জোর করে আমাদের সাথে শিরিন খালাকে এয়ারপোর্ট পর্যন্ত যেতে বললেন। শিরিন খালা যে আগে আসেননি আমাদের বাসায় তা কিন্তু নয়। আমাদের বাসায় আসলে ও মার সাথে আসতেন, মায়ের সাথে একটু ঘুরে কেনাকাটা করে আবার 2-1 দিন পরে চলে যেতেন। আমি খালাকে এগার সিন্দুর ইন্টারসিটি ট্রেন এ তুলে দিতাম। মা বাবা বিদায় নেওয়ার সময় খুব বারবার বলে গেল আমি যেন গাড়ি নিয়ে বের না হই, আর এটা বেশি করে দেখতে বলে গেল শিরিন খালাকে। শিরিন খালা গ্রামের মহিলা, লেখাপড়া ক্লাস 9 পড়ার সময় খালার বিয়ে হয়ে যায় পার্শ্ববর্তী থানা করিমগঞ্জে এক জোরদার গৃহস্থ পরিবারে। খালু ছিলেন সেই পরিবারের বড় ছেলে, কাজেই খালার কর্তৃত্বই সেখানে প্রধান। খালার আরও 4-5 জন দেবর ননদ আছেন, কিন্তু তারা এক বাক্যে শিরিন খালার পরামর্শে চলেন। খালার শ্বশুর নেই, শাশুড়ি আছেন, অনেক বৃদ্ধা, এবং তিনি সংসারের দায়িত্ব বড় বউয়ের হাতে ছেড়ে দিয়ে যেন অনেকটা নিশ্চিত। কতটা নিশ্চিত তার প্রমাণ হলো, খালা আমাদের বাসায় আসলেই প্রতিদিন বাড়ি থেকে না হলেও 10টি মোবাইল কল শুধু আসবে ক্ষেতের চাষের ব্যাপারে। কোন ক্ষেতে কি হবে, বীজ কয় পাতিল নিবে, ওই ক্ষেতের বর্গা কাকে দিতে হবে নাকি নিজেরা করবেন, সব অনুমতি পরামর্শ উনার কাছ থেকে নেওয়ার জন্য তার দেবররা ফোন দেন। আবার বাচ্চাদের লেখাপড়ার খরচ কোন সিন্দুকে আছে, চাবি কোথায়, তাও শিরিন খালার কাছ থেকে জেনে নিতে তার নন্দাইরা ফোন দিত। কেন জানি শিরিন খালা আমাকে খুব আদর করতেন সেই ছোটবেলা থেকেই। আমরা তখন খুলনাতে থাকতাম, বাবা ওয়াপদার এসডিও ছিলেন। বছরে একবার করে তখন খুলনা থেকে আমাদের বাড়িতে আসতাম। আমার দাদার বাড়ি আর নানার বাড়ির দূরত্ব 8 কিলোমিটারের মতো, তাই আমরা অর্ধেক সময় থাকতাম দাদার বাড়ি আর অর্ধেক নানির বাড়ি। আমি 1 অথবা 2তে পড়তাম তখন শিরিন খালার বিয়ে হয়ে গিয়েছে। খালারও আমার বয়সী এক ছেলে, আবার আমার চাইতেও 5 বছরের বড় আরেক ছেলে আছে। বিয়ে হওয়া সত্ত্বেও শিরিন খালা আমার মনে পড়ে সারাদিন আমাদেরকে নিয়ে বনে বাদাডে বিভিন্ন বনফুল বেতফল পেড়ে দিত, পাখি প্রজাপতি এসব দেখাত, খাবার জিনিস যেমন বড়ি ভর্তা ইত্যাদি বানালে সবার আগে আমার ভাগেরটা আমাকে দিত, তারপরে তার ছেলেদেরকে দিত। আমার মনে হয় এত বড় সংসার ফেলে তিনি 3 মাসের জন্য আমাদের বাসায় এসেছেন সেই ছোটবেলার আদরের টানেই। কজেই খালাকে কোনো প্রকার কষ্ট দেওয়া না হয়, সে কারণে আমি খালাকে বলেছিলাম, খালা তুমি কিন্তু আমার জন্য একদম চিন্তা করবা না, একবারে রান্না করবা, আমি ফ্রিজ থেকে নিয়ে ওভেনে গরম করে খাব। সকালে যেন কষ্ট করে উঠতে না হয় তাই বলেছিলাম, রাতে যা রান্না করে রাখবে তাতেই আমার হবে। খালা বলল, ধুর বাবা, তাইলে কেমনে হইব, সারাদিন তোমার ক্লাস, সকালে গরম কিছু পেট ভুইরা না খাইলে হইব। শিরিন খালা তার স্বভাব সিদ্ধভাবে মুখভর্তি পান চিবোতে চিবোতে বলল। শিরিন খালার যত্ন আর আমার পরীক্ষার পড়া এই মিলে দিন পার হচ্ছে। মাঝে মাঝে খালা আমাকে আমাদের বসার রুমের বড় টিভিটা একা দেখত আর বলতো, ও বাবা রনি, সারা দিন রাই তো কি খালি পড়বা, আসো একটু টিভি দেখো বৈশা। আমি আমার রুম থেকে এসে বসলে খালা জিজ্ঞেস করে, কি খাইবা বাবা? আমি বললাম, কিছু না, খাবো না, একটু পরেই তো রাতের খাবার খাবো। খালা বলল, উহু দাঁড়াও, আমি তোমার লাইগো হরলিক্স বানাই, যা আনতাছি। আমি জানি আমি না বললেও খালা বানিয়ে আনবেন, কাজেই আমি বললাম, খালা তোমার জন্য আনবা, কিন্তু আর নাইলে আমি খাবো না। খালা বলল, আচ্ছা ঠিক আছে। একটু পরে খালা আমার জন্য বিশাল জাম্বো কাপে আর খালার জন্য তার নির্দিষ্ট করা চায়ের কাপেই হরলিক্স নিয়ে এলেন। বড় সোফায় আমার পাশে বসে আমার মাথার চুলে হাত বুলিয়ে আমাকে হরলিক্সের কাপটা ধরিয়ে বললেন, খাও বাবা। যে পরিশ্রম এই পড়াশোনার মধ্যে বুঝলা বাবা,
বিয়া করা বেড়াই নেরও অত পরিশ্রম হয় না। বিয়া করা বেটাদের পরিশ্রম হয় মানে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হেগো পরিশ্রম হয় না মানে? একে তো বাইরে করে পরিশ্রম পয়সা কামানোর লাইগা আর ভিতরে করে পরিশ্রম বউয়ের লাইগা। আমি আবার একটু অবাক হলাম বউয়ের জন্য মানে? খালা এবার দেহ কাঁপিয়ে খিলখিল করে হেসে বললিসিরে এক্কবারে যেমন কিচ্ছু বুঝনা, জুজান পুরুষমাইজা এক হইলে কি করে? এক্কেরে ঘাম ছুঁইটটা যায়। এবার আমি বুঝতে পারলাম খালা আসলে নারী পুরুষের খেলার কথাই বলছে। আসলে এ ব্যাপারে বরাবরই আমার অজ্ঞতা ছিল, এর কারণ আমি কখনো কোএডুকেশন এ পড়িনি। যে কারণে সব সময় ছেলে বন্ধুদের সাথে থাকার কারণে মেয়েদেরকে নিয়ে বা মেয়েলি ব্যাপার নিয়ে কথাবার্তা কমই হতো। কিন্তু আমার প্রশ্ন, ঘাম ছুটবে কেন? আবার আমার মনে হল ছুটারই কথা। একবার বন্ধুদের সাথে আলাপে আলাপে আমার এক বন্ধু শিখিয়েছিল কিভাবে হাতের কাজ করতে হয়। একবার হাতের কাজ করেছিলাম কিন্তু কিছু বের হয়নি। পরে হাতে অলিভ অয়েল নিয়ে চেষ্টা করেছিলাম, তাতেও কিছু হয়নি, তখন বিরক্ত হয়ে বাদ দিয়েছিলাম। এরপরে আর একাজ করার চেষ্টা করিনি। আর সেখান থেকে ধারণা হয়েছে হয়তো এটা খুব পরিশ্রমের কাজ। এখন খালার কথা শুনে মনে হচ্ছে হ্যাঁ, এরকম হতেও পারে। খালার কথা শুনে আমার ভেতরে একটা শিহরণ এর মতো তৈরি হলো। সেই সাথে আমার ট্রাউজারের ভিতর বেশ শক্ত হয়ে গেল। আমি হরলিক্স এর বোতলে একবার খাচ্ছি, আবার খালার দিকে তাকাচ্ছি। একবার দেখলাম আমার খালার চোখ আমার ট্রাউজারের দিকে। আমি দ্রুত এক পায়ের উপর আরেক পা তুলে তা ঢাকতে চেষ্টা করলাম, কিন্তু যা দেখার তা শিরিন খালা দেখে ফেলেছে। তার মুখে একটা মুচকি হাসি দেখতে পারলাম। রাতে খেতে বসে খালাকে একটু অন্য নজরে দেখলাম। শিরিন খালার উচ্চতা হবে 5 ফুট 3 ইঞ্চির মত। বয়স অনুমান 38 থেকে 40-এর ভেতর হবে। একটু মোটা ধাঁচের গ্রামের মহিলারা সাধারণত যে রকম হয়। দারুণ ফর্সা শিরিন খালা। ঢাকাতে এই কয়েকদিন থাকার কারণেই কিনা আরও ফর্সা লাগছে। মাথার চুল কোমর পর্যন্ত পড়ে। চুলগুলো আধাভাঙ্গা কোকড়া। আর বাদ বাকিগুলো দেখলে ভিতরে একটা শিহরণ খেলে যায়। আসলে খালাকে আমি এর আগে এভাবে কখনো দেখিনি। পরের দিন শুক্রবার। আমার কলেজ বন্ধ। তাই অনেকটা রিল্যাক্স হয়ে বাসায় নাস্তা খেয়ে পড়ছিলাম। 12টার দিকে খালা হাঁক দিলেন, রনি বাবা গোসল করবা না? শুক্রবার তো জুম্মার নামাজ পড়ন লাগব। আমি অনিচ্ছা সত্ত্বেও বারান্দায় গিয়ে গায়ে টি শার্টটি খুলে একটু রোদ মাখানোর জন্য দাঁড়ালাম। পিছনে দেখলাম শিরিন খালাও আসছে আমার এই কয়দিনের ব্যবহার করা প্যান্ট শার্ট ধুয়ে তারে টাঙ্গিয়ে দেওয়ার জন্য। আসলে শিরিন খালা এসেছে পরে, এই প্রথম শুক্রবার হওয়াতে আমরা সারাদিন একসাথে। এর আগে সেই ভোরবেলায় আমি উঠে 8টার আগে ক্লাসে যেতে হবে, তাই খুব সকালে গোসল সেরে ফেলতাম। আমি যখন তারে আমার টি শার্ট ঝুলিয়ে রাখছিলাম, আমার খালা ততক্ষণে পাশে এসে তারে অন্য কাপড় রাখার সময় আমার বগলে দেখে বললেন, এইগুলা কি ধানক্ষেত বানাইছ নাকি? কাটানা কেন? মুসলমান মানেই দায়মি সুন্নত পালন করা লাগে, এইটা জানো? আমি একটু লজ্জা পেলাম আর বললাম, পরীক্ষার পড়া তো খালার সময় পাই না। খালা চলে গেলেন। প্রায় 15 মিনিট পরে আমারে ডাক দিলে, রনি বাথরুমে আসো। আমি গেলাম, দেখি খালার সরার নাম নাই। কাপড় ধুতে ধুতে খালার নিচের শাড়ি পায়ের সাথে ভিজে লেপ্টে আছে। আমি যেতেই আমাকে বল, হাত তুল। আমি হাত তুলতেই দেখি খালা শিয়াল কোটের ছোট কাচি, সম্ভবত বাবার সেভিং কিটস থেকে আনা, বগলের চুল ছাড়তে শুরু করে দিয়েছেন। আমাকে বললেন, নইডেনা, এইগুলা শেভ কইরো না কোনো সময়, কেঞ্চি দিয়া ছাইটটা রাখবা। শেভ করলে চুলকাইব। আর এত গন্ধ করে কেন? বলেই খালা তার নাক একদম আমার ডান বগলে দিল। আমি শিরশিরের কারণে হেসে ফেললাম। এবার আমার বাম বগল ধরল। আমি বললাম, খালা তুমিও কি এরকম ছাটো? আমার কথা বাদ দেও, আমি বুইডা বেডি, আমার আর বিয়াশাদি হইব না। কিন্তু তোমরা জোয়ান পোলা, তোমরা থাকবা পরিষ্কার পরিচ্ছন্ন। খালার মুখ থেকে খুব সুন্দর একটা জর্দা মিশ্রিত পানের গন্ধ পাচ্ছি, এটা আমার কাছে খারাপ লাগে না। খালা কি বলো? তুমি এখনো কত সুন্দর। তুমি যদি সালোয়ার কামিজ পর না, যে কেউ তোমাকে দেখলে 25 বছরের মেয়ে বলবে। খালা বলল, হইছে থাক, আর খালারে পটাইতে হইব না। বগল সাফ করা হলে খালা আমাকে গোসল করে নিতে বলল। আমি গোসল সেরে নামাজের জন্য মসজিদের দিকে পা বাড়ালাম। নামাজ শেষে এসে দেখি খালা তখনও কাপড় ধুচ্ছে, ব্লাকুসটা খুলে পাশে রাখা। আমি খালার বাম পাশ দাঁড়ানো, খালার সব দেখলাম। মনে মনে বললাম, যদি একটু হাতের নাগালে পেতাম। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম। খালা বল, কি ভাত খাইবা অহন? আমার এইরকম হা হয়ে তাকে দেখতে থাকা নজর এড়াল না খালার। আমাকে বলল, কি দেখতাছ এমন কইরা, মনে হয় আমারে গিল্লা খাইবা?
আমি লজ্জা পেয়ে গেলাম, দ্রুত বললাম না না খালা, একটা জিনিস আমার মাথায় আইছে। কি তোমার মাথায় আইলো রনি বাবা? আমার মতো বুড়িরে নিয়া? এখন বলবো না খালা, খাওয়ার সময় বলবো। আচ্ছা তাইলে একটু দাঁড়াও বাবা, আমি গোসলটা ঝটপট সাইরা লই। শিরিন খালা গোসলের পর মাথায় একটা গামছা বেঁধে বেরিয়ে এসেছেন। শাড়ি পরেছেন একটা নরমাল প্রিন্টের, শাড়িটাতে নীল আর ডিপ সবুজের জংলি প্রিন্ট। শিরিন খালাকে দারুণ লাগছে, অনেকটা এক দুজেকে লিয়ে ও বিখ্যাত কুলিছবির নায়িকা রতি অগ্নিহোত্রীর মতো। মনে হয় গ্রামের সব মহিলারাই একই রকম হয়। খালা ডাইনিং টেবিল এর দিকে মুখ করে দরজার দিকে গিয়ে গামছাটা খুলে দুহাত পিছনে নিয়ে গামছাটাকে লাঠির মতো সোজা করে পিছনের চুলে বাড়ি দিয়ে পানি ছড়াতে লাগল। আর সে কি দুলুনি! খালা গামছাটা বারান্দায় তারের উপর দিয়ে চুল খোপা করে ডাইনিং এর কাছে আসতেই আমি বললাম, খালা মুখে কিছু মাখলা না? আমি এইতান কিছু মুখে দিই না। আমি উঠে গিয়ে আমার রুমের থেকে নিভিয়া মিল্কটা নিয়ে এসে খালার হাতে একটু দিলাম, কি এইগুলা মুখে দাও, এইটা শীত গরম সব সময় দেওয়া যায়। খালা তার হাতের টুকু তার মুখে মাখতে লাগল। খালার থেকে আমাদের বাথরুমে রাখা কেমি সাবানের সুন্দর একটা হালকা ঘ্রাণ আসতে লাগল। আমি আমার হাতের নিভিয়া টুকু নিয়ে দ্বিধা করছিলাম কি করব। সাহস করে খালার ঘাড়ে দিয়ে দিলাম। দেখলাম খালা একটু কেঁপে উঠল, কিন্তু কিছুই বলেন না, যেন অন্যরকম একটা আবেশী মজার মধ্যে ছিলেন। আমি আরও কিছু পাওয়ার আশায় বললাম, কমরে দিব? খালা বলল, না লাগতো না, দেখ মুনে খালার যত্ন কতদিন থাকে। খালার রান্না অপূর্ব, সময়তে আমার মায়ের চেয়েও অনেক ভালো। এই যেমন আজকে খালা ফ্রিজের থেকে বের করে কই মাছ বরবটি দিয়ে এত সুন্দর করে ভেজেছে, পুরো অমিত। বাড়ির বিভিন্ন বিষয়ে খালা অনেকটা বকবক করে যেতে লাগলেন। একটু পর বললেন, বাবা কি জানি কইবা, কইছিলা? কি তোমার মাথায় আইছে? আমি বললাম, বললে তুমি রাগ করবা না তো? খালা বলল, রাগের কথা হইলে তো করবামি। আমি বললাম, নামাজ থেকে এসে তোমার খোলা হাতটা যখন দেখলাম না, তখন কি মনে হয়েছে জানো? কি? খালা অনেকটা বিস্ময় নিয়ে খাওয়া বন্ধ করে আমার জিজ্ঞেস করলেন। আমি বললাম, তুমি যদি হাতা কাটা কুচ পরতা তাহলে খুব সুন্দর লাগতো। খালা এবার হাসতে হাসতে বললেন, বাজান এইটা কিতা কও, আমার আর লাগান বুইডা বেইটান রে, এইটা পড়লে বালা লাগবনি। আমি বললাম, কি যে বলো না খালা, সুবর্ণা মুস্তাফা পরে, তুমি দেখ না কত সুন্দর লাগে। খালা বল, হেরা তো পরবই, ফিল্মের নায়িকা না? আমি রোজ দেখা আমাদের রাস্তার ওই পারের 4 তলার সেই মহিলার কথা বলতে লাগলাম। জানো খালা, আমাদের বাড়ির বিপরীতে রাস্তার ওই পাশে একটা 5 তলা বিল্ডিং দেখছে না? হেই বিল্ডিং এর এক মহিলা থাকে, তোমার চেয়েও বয়স অনেক হবে। ফর্সা, মনে হয় হাজবেন্ড নাই, সব সময় সাদা কাপড় আর সাদা হাতা কাটা উজ পরে, ভোরবেলায় বারান্দায় দাঁড়ায় ব্যায়াম করে, খুব সুন্দর লাগে জানো। খালা বলল, ও বুঝি, ওই বেডি আমার ভাইগনার মাথা খাইতাছে। আচ্ছা আমারে দেখাইওছেন? আমি বললাম, তাইলে কালকে ভোরেই আমি তোমাকে দেখাবো। এটা প্রায় আরও 1 সপ্তাহের পরের ঘটনা। খালা মেনে নিয়েছেন তিনি হাতা কাটা উজ পরবেন, কারণ সেদিন রাত গিয়ে ভোরে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। উঠে বারান্দায় এসে যখন দেখলাম সেই মহিলা ব্যায়াম করছেন, আমি দ্রুত খালার রুমের খালা ঘি বলে দরজা ঠেলা দিতেই দরজা খুলে গেল। দেখলাম খালা নামাজ পড়ছেন। মনে হয় খালা লেট করে ফেলেছেন, কারণ এখন 6টা বেজে গেছে। চারিদিক বেশ ফর্সা। আমি অপেক্ষায় থাকলাম, সালাম ফেরানোর সাথে সাথেই আমার দিকে তাকালো। আমি আমার চোখ নাচিয়ে বললাম, দেখবে না? খালা বল, কিতা? আমি বললাম, ওই মহিলা। খালা একটু মুচকি হাসি দিয়ে জায়নামাজ গুটিয়ে আলানাতে রেখে আমার পিছে পিছে বারান্দায় আসলেন। আমরা বারান্দায় না গিয়ে বারান্দার দরজার উপর দাঁড়িয়ে দেখতে থাকলাম, যেন ওই মহিলা আমাদের বারান্দায় তাকালে আমাদেরকে দেখতে না পারে। মহিলা সকালে ব্যায়াম করছেন, বরাবরের মতোই সেই সাদা শাড়ি ও সাদা হাতা কাটা উজ। এই মহিলা আমার কাছে এক রহস্যময়ী চরিত্র, আমি কখনো তাকে নিচে দেখিনি। তার ফ্লোরে বা ওই বারান্দায় কখনো অন্য কোনো মানুষও দেখিনি। অন্য সময় দেখি বারান্দাও তিনি নিজে ঝাড় দেন, একা থাকেন মনে হয়। আমার ঘাড়ের পিছনে খালার গরম নিঃশ্বাস এসে লাগছে। মহিলাকে তন্ময় হয়ে দেখাতে এতক্ষণ খেয়াল করিনি, আমার পিঠের ডান পার্শ্বে একটা নরম বালিশের মতো। পরক্ষণেই বুঝতে পারলাম এটা খালার কদবেল। কিন্তু উপলব্ধি করার আগেই খালা সরে গিয়ে বলল, হু বুঝি, আমার তাইলে এইরকমের উজ পরনি লাগবো, এই বেডির হাত থাইক্যা আমার ভাইগোনা রে বাঁচানোর লাইগা। তবে আর কখনো তুমি এই বেডিরে ভোর বেলায় দেখতে আইতে পারবা না। এইবার আহ পড়তে বস বাবা। খালা এবার কিচেনের দিকে যেতে থাকল।
খালা তুমি পড়, দেখো আমি বারান্দার এই দরজায় বন্ধ করে দিব। আমি হেসে হেসে মজা করে বললাম। খালা বল, হয়েছে থাক, বুড়ি খালার দিকে আর নজর দিও না, এইবার পড়তে বসো বাপ, আমি তোমার নাস্তা বানাই। সেদিনই বিকালে আমি খালার জন্য নিউ মার্কেটের গুলজারে গিয়া 3 কালার এর একটা মেরুন, একটা নেভি ব্লু আর একটা বটল গ্রিন কালার এর হাতা কাটা উজের অর্ডার দিলাম। খালার উজের মাপ শুই না মাস্টার এর ভিমরি খাওয়ার দশা। 42। এই মারমু একটা থাপ্পড়, মা খালার লয়া লড়াচড়া করো, বলেই খালার খিলখিল হাসি। আমি যখন বের হতে যাব তখন খালা আবার বল, এই শুনো শুনো বাবা, দরজিরে কইবা নিচে গিট ফিতা দেয় যেন, আর কইবা ছাট যেন চলি ছাট করে। চলি ছাট? সেটা কি খালা? আমি একটু অবাক হলাম। খালা বল, এইটা অহন তোমার বুইজ্জা লাভ নাই, অহন যাও। 42 এর কথা শুনে মাস্টার যখন আমার দিকে তাকিয়েছিল তখন আমি বললাম, নিচে গিট ফিতা দিবেন আর চলি ছাট হবে। বয়স্কা মহিলা, মনে হলো মাস্টারের চোখ থেকে বাসনার দৃষ্টিটা বিদায় হয়েছে। উত্তরে আমি বললাম, হ্যাঁ। উজগুলো যেদিন এনে দিলাম সেদিন ও সেই সাথে আমি আমার সাপ্তাহিক টার্ম পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এ 3-4 দিন আমি লক্ষ্যই করিনি খালা ওই উজ পড়েছেন কিনা। কিন্তু যেদিন দেখলাম খালা পড়েছে সেদিন আমি বুঝতেই পারিনি কখন খালা পড়ল। রাতে পড়া শেষ করে একটু হাঁটাহাঁটি করব বলে আমি লিভিং রুমে এসে দেখলাম খালা টিভি দেখছেন, চ্যানেল আই 3 সিটার এ হেলান দিয়ে শুয়ে। আমি যেতেই খালা উঠে বসার চেষ্টা করতে লাগল, আর তখনই আঁচল ঠিক করতে গিয়ে আমি দেখলাম খালা সেই মেজেন্টা কালারের উজটা পড়েছেন। আমার কাছে মনে হলো একরাশ খয়েরি গাঁদা ফুলের মধ্য থেকে খালার হাতটা বেরিয়ে এসেছে। কারণ খালার শাড়িটা ছিল হালকা লাল ও খয়েরি কালারের কম্বিনেশন ছাপ, দেশি সুতি শাড়ি। আমি বললাম, ওমা খালা তুমি এটা পরছ, কি সুন্দর লাগছে, তুমি আমাকে বলনি কেন? আমি বিস্ময়ে আনন্দে একসাথে বলে ফেললাম। খালা বল, তোমারে দেখাইয়া পিনতাম নাকি? তাইলে তো আমারে গিল্লা খাইতা। খালার এই আদি রসাত্মক কথায় আমার আবার শক্ত হয়ে গেল। আমি ও সাহস করে বলে ফেললাম, ইচ্ছা খেতে হবে না খালা, আপাতত আমারে অর্ধভোজ করতে দাও। খালা বল, মানে? খালার চোখে বিস্ময়। আমারে তোমার হাতে আমার ঠোঁট, নাক, গাল ছোঁয়াইতে দেও, কারণ কথায় আছে কি ঘ্রাণে অধভোজ। বলতে বলতে আমি সোফার পিছন থেকে সামনে এসে একবারে খালার ঊর্ধ্ববাহু 2 হাতে ধরে খালার পাশে বসে গেলাম। আকস্মিক সংঘর্ষ হল। খালা এইসব আকস্মিকতায় এই বলে চাপা স্বরে একটা আর্তচিৎকার করে উঠল। বাবা না, এইসব ঠিক না। খালা আমার কাছ থেকে হাতটা সরিয়ে নিতে চায় আর বলেন, তুমি না কইছ শুধু চাইয়া দেখবা, অহন এইটা কিতা কর। আমি বললাম, আর একটু খালা, ছাড়ো এবার বাবা, চলো অহন খাইতে যাই। আমি আবারও কাদো কাদো স্বরে বললাম, না খালা আরেকটু। খালা বলল, না অহন খাওন লাগব। আমি বললাম, তাইলে একটা শর্ত। খালা বল, কিতা? অবাক খালা, চোখ গোল গোল। আমি বললাম, খাওনের পরে আবার তোমার হাতটা দিতে হবে। খালা বল, এইডা আমি কোনো পোলার পাল্লায় পড়লাম মাবুদ। খালার মুখে কপট রাগ মনে হলো। আইচ্ছা, খাওনের পরে পইডা লইবা তারপরে। আমি বললাম, আইচ্ছা। বলেই আমি লাফ দিয়ে খাওয়ার টেবিল এর দিকে যেতে থাকলাম। খালা আমার পিছন পিছন ডাইনিং এর দিকে আসতে লাগলেন আর বললেন, বুবু বুঝি একটা রাক্ষস পোলা রাইখ্যা গেছে। খাওয়া দাওয়ার পর আমি কিছুক্ষণ পড়তে পারলাম, কিন্তু মন খালি বারবার আমার শিরিন খালার আকর্ষণে পড়া বাধাগ্রস্ত হতে থাকল। আর মাথায় পড়া ঢুকছে না। রাত প্রায় 11টা বেজে গেছে। না, আর পড়া যায় না। আমি আমার রুম থেকে বের হয়ে সোজা লিভিং রুমের দিকে গেলাম, উদ্দেশ্য শিরিন খালাকে পাব। কিন্তু গিয়ে দেখলাম টিভি অন করা আছে, কিন্তু খালা সোফায় নেই। আমি খালার খোঁজে প্রথমেই খালার রুমে টক টক করে টোকা দিয়ে ঠেলে দরজা খুলে দেখলাম খালা নেই। আমি একটু অবাক হলাম। বাথরুমের দরজার দিকে তাকালাম, না, ভেতরে কোনো লাইটের চিহ্ন পড়ল না। আমি বারান্দার দিকে পা বাড়ালাম, তখনই পেলাম খালা বারান্দা থেকে সব ধোয়া কাপড় চোপড় হাতে করে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে কাপড়গুলো সোফার উপরে রেখে আমাদের জানালাগুলোর পর্দা টেনে দিতে লাগলেন। আমাদের লিভিং রুমটা আর ডাইনিং রুম এর পর্দা টেনে দিলেন, কারণ এই দুটি রুমের জানালা দিয়ে ভেতরের অংশ দেখা যায় পাশের বাড়িগুলো হতে, তাই বাতাসে মাঝে মাঝে পর্দা যেন সরে যেতে না পারে, সে কারণে খালা একেবারেই জানালার স্লাইডিং গ্লাস টেনে দিয়ে লক করে দিলেন। খালার উপরের অংশ শাড়ি দিয়ে নিখুঁতভাবে ঢাকা। বাইরের বিল্ডিং হতে কেউ দেখলে বুঝতেই পারবে না খালা ভেতরে হাতা কাটা উজ পড়ে আছে। ফিরে এসে সোফার উপরে রাখা কাপড়গুলো নিয়ে গিয়ে আমারটা আমার রুমের আলনাতে রাখতে লাগলেন। আমি মন্ত্রমুগ্ধের মতো খালার পিছে পিছে গিয়ে আমি আমার রুমের দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালাম।
খালা তুমি এনটিভিতে হাউসফুল নাটকটা দেখছ? খালা বল রেদওয়ান রনির আর ফাহমির না? আমি বললাম হ্যাঁ। আমি একটু অবাকই হলাম, খালা ডিরেক্টর এর নাম ও জানে? আমি বললাম খুব মজা না? খালা বল ভালাই তো লাগে। খালা আমার জিন্সের প্যান্টটা সোজা করতে গিয়ে উপরে তুলে শূন্যে একটা বাড়ি দিতেই আঁচল পড়ে গেল। সাথে সাথে আমার ভিতরে শিউরে উঠল। পরে সেই থেকেই খালা পান চিবিয়ে যাচ্ছে। খালা এবার তার নিজের রুমে, আমাদের গেস্ট রুম, এলেন। ছোট্ট আলনাটাতে খালার ধোয়া কাপড়গুলো রাখছেন। কাপড় রাখা শেষ হলে আস্তে করে খালা মাথাটা ঝাঁকি দিয়ে দুহাত পিছনে নিয়ে ড্রেসিং টেবিল এর আয়নায় তাকিয়ে চুলটা খোপা করে বাঁধলেন। সে এক অপূর্ব দৃশ্য। আমি খালাকে বললাম টিভি দেখবা না খালা? খালা বল না রে বাবা, শরীরটা বড় অবশ অবশ লাগতাছে। আমি বললাম তাইলে শুয়ে শুয়ে দেখো। খালা বল কের লাগিন রে বাপ? আমি একটু সাহস করে আবার বেহাজা নির্লজ্জের মতন বললাম, কেন তুমিই না বলছো খাওয়া ও পড়ার পরে একটু দিবা? খালা বল কিতা? আমি বললাম তোমার হাতটা। খালা বলল ও মারে দেখছো, যে মরে যারে লিজা আর লাইলা মরে কুইতরি রে লিজা ঘো অহনো আমার বাজানে আমার হাতের প্রেম ভুলতো পারতাছে না। আবার খালা একটা সুন্দর হাসি দিল। আমি সাহস করে দরজা থেকে খালার রুমের মাঝে এসে খালাকে হাত ধরে আমি আমার রুমে নিয়ে আসার জন্য টানতে থাকলাম। বললাম চলো তুমি আমার রুমে আমার খাটে শুয়ে শুয়ে টিভি দেখবে। খালা আমার হাত থেকে তার হাত ছুটিয়ে নিতে নিতে বলল রাহো রাহো বাবা, একটু পান জর্দা মুখে দিয়া লই। খালা দেখলাম পুরনো পানের দলাটা মুখ থেকে ফেলে দিয়ে নতুন একটা পান তার পানের বাটা থেকে নিয়ে সাথে কয়েকটা কৌটা থেকে হরেক পদের জর্দা মুখে পুরে বললেন তুমি আগাও, আমি আইতাছি। খালা আমার পাছে পাছে আমার রুমের দিকে আসতে সময় ফিক করে হেসে বললেন এক্কেরে তো শিয়ালের খোপে মুরগিরে পুইরা দিলা। আমার রুমের কম্পিউটারের সাথে এক্সটার্নাল টিভি কার্ড লাগানো আছে। বাবাকে বলে গত ফিফা বিশ্বকাপ খেলার সময় নিয়েছিলাম। মাঝে মাঝে ডিস্কভারি নয়তো নেটজিও দেখি, আর মিডিল ইস্টের খবর আমাকে খুব বেশি টানে। খালা খাটে বসতেই আমি একটা বালিশ খালার দিকে দিয়ে বললাম খালা তুমি শুয়ে পড়, আরাম করে টিভি দেখ। কোন চ্যানেল দেখবা? খালা বলল আমার কোন পছন্দ নাই বাজান। তাইলে আমি ডিস্কভারিটা দিলাম। খালা বলল আচ্ছা দেও। আমিও খাটের উপর উঠে খালার পিঠের পিছনে গিয়ে দুইটা বালিশ দিলাম আমার মাথার তলায়, যেন খালার মাথার উপর ছাড়িয়েও আমি টিভির দিকে চোখ রাখতে পারি। টিভিতে হাতির জীবন চরিত্রের উপর একটা ডকুমেন্টারি দেখাচ্ছিল। আমি বললাম হাতি কিভাবে যোগাযোগ করে যান? খালা বলল কেমনে? হাঁটার সময়ে পায়ের তলার নিচে যে শব্দ ও কম্পন হয় তার মাধ্যমে। খালা বলল ওমা তাই নাকি? আরেকটা জিনিস আছে খালা জানো? খালা বলল না কইলে কেমনে জানতাম। অন্যান্য চার পেয়ে প্রাণীর যেমন মিল্ক থাকে পিছনে, হাতির কিন্তু সামনে থাকে। ঠিক তখনই টিভিতে দেখা গেল একটা ছোট হাতির বাচ্চা খাওয়ার চেষ্টা করছে। আমার হাতটা তখন খালার পিঠে এনে দিলাম। খালা একটু নড়ে উঠলেন। খালা বল এই পিঠে হাত দেও কেন? তুমি না কইছো শুধু হাত ধরবা। বারে তাই বলে আমি তোমার পিঠে হাতও দিতে পারবো না নাকি? আমার কেমন জানি একটা জেদ চেপে গেল। আর খালার খোপা করা চুল হতে একটা সুন্দর সুগন্ধ, সেই সাথে তার মুখ থেকে দারুণ একটা জর্দার সুবাস। হঠাৎ ঝাড়া দিয়ে উঠল আমার চোখের দিকে তাকাল। খালার শ্বাস-প্রশ্বাস দ্রুত। আমাকে যেন আক্রমণাত্মক কিছু বলতে না পারে তাই আমি সাথে সাথে বললাম খালা তোমার মুখের পানের গন্ধটা খুব সুন্দর, আমারে একটু দিবা? হা করো, জিহবার উপরে রাখবাম, কিন্তু হাত দিয়া নেওন যাইত না। বলেই খালা সব পান মুখের ভিতরে এক করে চাপ দিয়ে রসগুলো নিয়ে চিবানো পানটুকু উনার জিহবার আগায় এনে জিহবাটাকে সাপের জিহবার মতন বের করে স্থির করে রাখলেন। আর আমি সেগুলো নিয়ে খেতে শুরু করে দিলাম। আর মনে মনে ঠিক করে ফেললাম আজ যে ভাবেই হোক খালার পুরুরে ঠাকুর ডুবাতেই হবে।